মিটিং, মিছিল, স্লোগান, ব্যানার, ফেস্টুন, নির্বাচনী গান, গ্রাম থেকে শহর সর্বত্র নির্বাচনী প্রচার অভিযান। গত ২২ জানুয়ারি থেকে এই যেন বাংলার এক অপরূপ দৃশ্য, যেই দৃশ্যের সাথে পুরো জাতি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। সুপ্রিয় দর্শক, আসছে ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সে উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ নিবেদন নির্বাচনী ভাবনা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইয়াসির সিলমি। দর্শক, আমরা এই আয়োজনের মাধ্যমে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমরা জানতে চাইব এই নির্বাচন ঘিরে তাদের প্রস্তুতি কেমন, তাদের কি ভাবনা এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশ গড়বার জন্য তাদের কি লক্ষ্য। সেটির আলোকে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে। আমাদের সাথে আছেন আশরাফুল হক টিপু, তিনি জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক, সেই সাথে কেন্দ্রীয় সংগঠক। আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগরীর সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম। আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য প্রফেসর মোহাম্মদ নুরুন নবী। আপনাদের সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা আলোচনায় চলে যেতে চাই। আমাদের সাথে একজন তরুণ নেতা আছেন, এনসিপির আশরাফুল হক টিপু। এটি আপনাদের প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ। আমি মনে করি অন্যান্য দল থেকে আপনাদের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। সার্বিকভাবে নির্বাচনের যে প্রস্তুতি, যে শৃঙ্খলা, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশে তো এখন নির্বাচনী আবহ তৈরি হয়েছে এবং আমরা এনসিপি 11 দলীয় জোটের সাথে সম্পৃক্ত হয়েছি, আমরা সবাই জানি। বর্তমান প্রেক্ষাপটে আমাদের প্রায় 30টা আসনও হচ্ছে আমরা সমঝোতায় গিয়েছি এবং দেশের প্রত্যেকটা আসনগুলোতে হচ্ছে আমাদের আগে থেকে একটা প্রস্তুতি ছিল নির্বাচনের। তো সেই হিসেবে আমাদের 300 আসনেই একটা আমেজ কিন্তু ছিল। পরবর্তীতে আমরা জোটের পরে দেখা গিয়েছে আমরা 30টা আসন হয়তোবা পেয়েছি। বর্তমানে আমাদের প্রত্যেকটা আসনেই হচ্ছে নির্বাচনের আমেজটা খুবই আমরা অন্যভাবে পালন করছি, যেহেতু এনসিপির ভোটের মাঠে প্রথম, এবং তারই সাথে হচ্ছে আমরা অনেক বড় বড় দলগুলোর সাথে যেহেতু অ্যাটাচমেন্টে গিয়েছি। সো পুরো বাংলাদেশে হচ্ছে নির্বাচনের আবহাওয়াটা এনসিপির জন্য নতুন হলেও আমরা অনেক অভিজ্ঞ রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হয়েছি এবং আমরা খুবই ভালোভাবে প্রচারণা সহ, এবং আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা প্রায় 270টা আসনও হচ্ছে আমরা গণভোটের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছি, আমাদের সেনার থেকে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনী জাতীয় নির্বাচন এবং গণভোট নির্বাচন দুইটা মিলেই একটা নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। এনসিপি এই যাত্রায় খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আপনাদের এই যাত্রা নিশ্চয়ই শুভ হবে, সেটি আমরা শুভকামনা জানাই। এবারে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগরীর সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম। আপনারা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি, ইতিপূর্বে আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিলেন এবং এবারও নির্বাচনে অংশগ্রহণ করছেন ব্যাপক উৎসাহ উদ্দীপনায়। সার্বিক যে মাঠের প্রস্তুতি, প্রচার অভিযান এবং আইন শৃঙ্খলা সব মিলিয়ে বিএনপির দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার জন্মলগ্ন থেকে নির্বাচনমুখী একটি দল। তা আমরা বিগত 17 বছর আমরা নির্বাচন থেকে দূরে ছিলাম বা দূরে রাখা হয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন সন্ত্রাসমূলক বা নির্বাচন বিরোধী বা নির্বাচনে অংশগ্রহণমূলক যে কর্মকাণ্ড, ওখান থেকে আমাদেরকে রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে দূরে রাখা হয়েছে। তো এখন যে ছাত্র জনতার যে জুলাই আন্দোলনের পর যে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি নির্বাচন করার জন্য, তো আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের কাঙ্ক্ষিত সেই নির্বাচনে আমরা বিশেষ করে আমার সহ আলোচক এনসিপির নেতৃবৃন্দ, তাদেরকে আমরা খুব সুন্দরভাবে গ্রহণ করেছি, কারণ তাদের যে ভূমিকাটা ছিল এটা অবশ্যই প্রশংসার এবং সারা জাতি এটাকে আপনার গ্রহণ করেছে। এখন বর্তমান পরিপ্রেক্ষিতে কিছু কিছু জায়গায় যে আমাদের শব্দ চয়নের মধ্যে যে অসঙ্গতি বা ছদ্ম চয়নের মধ্যে যে আমরা যে রাষ্ট্রের সিনিয়র সিটিজেনদেরকে যেভাবে অবমাননা অবজ্ঞা করে কথা বলা হচ্ছে, এটা মনে হয় নির্বাচনী পরিবেশের জন্য একটু সমস্যা। আর
আমার সহ-আলোচক বাংলাদেশ জামাত ইসলামীর, ওরা দীর্ঘদিন আমরা ওদের সাথে রাজপথে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলাম। তাদের কাছেও আমরা আশা করব যে আগামী নির্বাচনটা যাতে সুন্দরভাবে হয়, সেই আশার প্রত্যাশা আমি আপনার মাধ্যমে আমার আলোচকবৃন্দের কাছে এবং দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। নিশ্চয়ই সেটি আমরাও চাই। রাজনৈতিক সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের জন্য। এবারে আসছি আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য প্রফেসর মোহাম্মদ নুরুন নবী, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। একটু আগেই বিএনপি নেত্রী মঞ্জুরুল আলম যে কথাটি বলছিলেন যে শব্দ চয়ন বা রাজনৈতিক সহাবস্থানের বিষয়টি, সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা জামায়াত কিভাবে দেখছে, সেই সাথে এই নির্বাচনটি সফল হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সহাবস্থান কতটা জরুরি বলে মনে করেন? আসলে রাজনীতি আমাদের দেশে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি বিরাজ করছে, আমাদের দেশে আসলে সেই স্বাধীনতার পর থেকেও যদি আমরা বলি, এখানে কোনো সুস্থ পলিটিক্যাল কালচার গড়ে ওঠে নাই। আমাদের দেশে রাজনীতিটা অনেকটা রূপ নিয়েছে। আসলে রাজনীতির অর্থই হলো হানাহানি, রাজনীতির অর্থই হলো কাদা ছোটাছুটি, রাজনীতির অর্থই হলো অন্য দলের নেতৃবৃন্দের চরিত্র হনন। তো আসলে এই সংস্কৃতি থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে একটি সুস্থ সুন্দর ভবিষ্যৎ বা আগামীর যে বাংলাদেশ, এই দেশ এবং জাতি দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত থেকে ছিল, তারা থাকার পরে এখন একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছে। সকল এলাকায় মানুষের মধ্যে যে গণজাগরণ, নতুন ভোটার যারা আসলে তারা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, তারা চায় একটা সুন্দর পরিবেশ। আমরা আশা করছি এই পরিবেশটি ভোটের দিন 12 তারিখ সবাই যার ভোট সে দিতে পারবে তার পছন্দনীয় প্রার্থীকে। এই পরিবেশটা যেন বজায় থাকে, এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের বিশেষ করে সহনশীলতার খুব বেশি প্রয়োজন। তো আমি আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন, বিভিন্ন দলের কর্ণধার যারা আছেন, হ্যাঁ আমরা দেখছি, আমরা আসলে তবে আসলে এটা আমার মনে হয় সুক্রিয়ার বিষয়, অতীতের মতো কাদা ছোটাছুটি আসলে এবার নেই। মোটামুটি যা আছে সেগুলো খুব বেশি আক্রমণাত্মক যে কোনো কিছু হচ্ছে এটা আমরা বুঝতেছি না। আসলে আমাদের নেতারা যত সংযত হয়ে কথা বলবেন, ময়দানের কর্মীরা তত বেশি সুন্দর আচরণ করবে। তো আমি আজকের এখান থেকে আহ্বান করব সকলের প্রতি যে আমরা সবাই আসুন, আমরা আসলে সবাই এই দেশের নাগরিক, কেউ আমরা এই দেশ থেকে পালিয়ে যাব না। আমরা ভোটের আগে যেমন একে অপরের চেহারা দেখছি, ভোটের পরেও আমরা একে অপরের চেহারাই দেখব। সুতরাং আমাদের মধ্যে ভোটে তো হার জিত থাকবেই, এটা নিয়ে কাদা ছোটাছুটি অথবা এখানে হানাহানির কোনো প্রয়োজন নেই। সবাই যেন সংযত আচরণ করেন, আমি আজকে আপনাদের মাধ্যমে গোটা জাতির কাছে এই প্রত্যাশাটা ব্যক্ত করব যে আসলে 24শে জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন যেন আপনার 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে হতে পারে, এটা আমার প্রত্যাশা। আপনি চমৎকার বলেছেন। এই জায়গায় আশরাফুল হক টিপু, এনসিপি, আপনার কাছে জানতে চাওয়া, দুজন সিনিয়র নেতা আছেন, তারা বলেছেন শব্দ চয়নের সতর্কতা, সহাবস্থান, শৃঙ্খলা। রাজনীতির মাঠে এনসিপি নতুন, এবং আপনাদের ঘিরেও পুরো জাতির অনেক আশা আকাঙ্ক্ষা। সেই সাথে যে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে যে পরামর্শটি আসলো, সেটিকে আপনারা কীভাবে দেখছেন? আসলে রাজনৈতিক মাঠ হচ্ছে এমন একটা ফিল্ড যেখানে আমার যে প্রতিদ্বন্দ্বী থাকবে তার ইতিহাসগুলো নিয়ে আসা, অর্থাৎ সে কি ভালো কাজ করেছে, সে কি খারাপ কাজ করেছে। এখন কারো খারাপ কাজগুলো আমি যখন সামনে নিয়ে আসবো, আমার প্রতিদ্বন্দ্বীর সামনে নিয়ে আসবো, সেটা যখন শব্দচয়ন দিয়ে বিবেচনা করা হবে, আমি মনে করি যে সেটা আসলে ঠিক না। বিশেষ করে আমি যদি বলি চাঁদাবাজির যে বিষয়টা নিয়ে পুরো বাংলাদেশ সহ প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো আমরা যখন কথা বলছি, তখন কিন্তু আমরা বলছি যে একটা চাঁদাবাজির ইস্যু নিয়ে কথা বলছি, হয়তোবা কখন আমরা কোনো দলকে মেনশন করছি না, কোনো ব্যক্তিকে মেনশন করছি না, কিন্তু দেখা যাচ্ছে যে যদি কোনো দল বা যদি কোনো ব্যক্তি সেটা তার নিজের দিক দিয়ে নিজের মনে করে যদি সেটা শব্দচয়নের ক্ষেত্রে অপপ্রয়োগ মনে করেন, সেখানে আমার মনে হয় এখানে রাজনৈতিক দূরদর্শিতার ব্যাপার স্যাপার আছে। আমরা অবশ্যই চাইবো আমার যে প্রতিদ্বন্দ্বী থাকবে তার সেই কুকীর্তিগুলো সামনে নিয়ে আসা, যাতে সামনের রাজনীতিতে, সামনের বাংলাদেশে যাতে এই ধরনের কুকীর্তি আর কেউ করতে না পারে। সমালোচনা অবশ্যই গ্রহণীয়, সেটি যত সুন্দর হয় তত আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো, এটি আমরা মনে করি। এবারে বিএনপি নেতা মঞ্জুরুল আলমের কাছে আসবো। আপনাদের নির্বাচনী ইশতেহার, সেটি আমরা যতটুকু জানলাম 31 দফা, যেটি বিএনপি ইতিমধ্যেই
আমাদের সামনে উপস্থাপন করেছে সেটির আলোকে হয়েছে। এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এবার ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন? আপনি কেন মনে করেন ভোটাররা বিএনপিকে নির্বাচিত করবে এবং বিএনপির শক্তি জায়গাটা কি? আমাদের আমাদের আগাগোড়াই শক্তি হচ্ছে জনগণ। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, তার জন্মলগ্ন থেকে শহীদ জিয়ার যে 19 দফা কর্মসূচি, আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে এটা আমরা সংস্কার হিসেবে পরিচিহ্নিত করি যে শহীদ জিয়া আপনার 19 দফা যে কর্মসূচি দিয়েছে এটা রাষ্ট্র গঠনের জন্য। যেমন কয়েকটা দফা আমি এখানে উপস্থাপন করলাম, যেমন খাল খনন কর্মসূচি। আজকে প্রকৃতির বাস্তবতায় খাল খননটা কতটুকু প্রয়োজন ছিল, বাস্তবতা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য যে আমরা কৃষি নির্ভর যে কর্মসূচি শুরু করেছিলাম, আমরা এই যে প্রাথমিক শিক্ষা বা আপনার এই গণস্বাক্ষর, আমরা যেই শহীদ জিয়া যেই রাজনীতিটা 19 দফার মধ্যে দিয়েছে, যে বর্তমান প্রেক্ষাপটে সেই রাজনীতিটা আপনার যুগের সাথে তাল মিলিয়ে শহীদ জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়েছে আজ থেকে 2-2.5 বছর আগে। তো এই 31 দফার মধ্যে আমরা রাষ্ট্রীয় যে সংস্কারগুলো করব তার একটা রূপরেখা মোটামুটি চলে আসছে। এখানে যে বাংলাদেশের সব বিরোধী দল একমত হয়ে এই কর্মসূচিটা প্রণয়ন করেছে। তো এখানের মধ্যে আপনার যে বর্তমান তারেক জিয়ার কর্মসূচির মধ্যে যে ফ্যামিলি কার্ডগুলো আমরা বিতরণ করছি, দিতে চাচ্ছি, তারপরে আপনার যে কৃষি কার্ড, তারপরে স্বাস্থ্য সেবা, এগুলো তো আমার আপনার এই জন্মগত অধিকার, যে আমার যে অধিকার শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আপনার অন্ন, বস্ত্র, এটা আমার জন্মগত মৌলিক অধিকার। আপনাদের ইশতেহারের আলোকে সেই দক্ষ আমরা চাচ্ছি, আমাদের ইশতেহার হচ্ছে যে 31টা দফা আমাদের চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন, যে ওখানে যে আপনার বাংলাদেশের সব দল ঐক্যবোধ পোষণ করে এই দফাগুলা দিয়েছে। তো ওই 31 দফার আলোকে আমরা আগামী দিনে এই বাংলাদেশকে গড়তে চাই। এবং এই যে আমার ভাই জামাতে ইসলামের নেতা উনি বলেছেন হানাহানিটা যে আমাদের সংস্কৃতি আগে থেকে হয়ে এসছে, তো এখন যেহেতু আমরা সমমনা আছি, আমাদের মধ্যে কিন্তু এত বেশি দূরত্ব নেই। ওরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী। আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 54,000 বর্গের বাইরে আমরা কোনো চিন্তা করি না। ওনাদেরও যেহেতু আমাদের দুই সাইডে, যে এক সাইডে পড়ছে আপনার মায়ানমার, আর সাইডে ভারত, পুরা আমাদের ভারত, একমাত্র বেঙ্গল আমাদের পিছনে। এছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। যে বিগত সরকারের প্রধানমন্ত্রী যে ভারতে নিয়ে আশ্রয় নিয়েছে, কিন্তু আমরা কোথায় যাব? জামাত ইসলাম কোথায় যাবে? এনসিপি কোথায় যাবে? আমরা কি দেশেই থাকতে হবে? তা আমরা যদি এই দেশে থাকতে হয়, তাহলে এ দেশের মাটি আর মানুষের অবস্থা বুঝে আমাদের রাজনীতিটা করতে হবে। সব মিলিয়ে বাংলাদেশ পন্থী হওয়ার আসলে কোনো বিকল্প নেই, এটি হচ্ছে চিরসত্য। এবারে জামাত ইসলামের নেতা প্রফেসর মোহাম্মদ নুরুন নবী আপনার কাছে আসবো। এবারে নির্বাচনে আপনারা এমন কি বিষয় জনগণের সামনে নিয়ে আসবেন যেটির কারণে জনগণ আপনাদেরকে গ্রহণ করবে, এবং আপনারা আপনাদের ইশতেহারের আলোকে কোন কোন বিষয়গুলোতে অগ্রাধিকার দিবেন? ইশতেহারের ব্যাপারটা, এটা নির্বাচন আসলেই সব দল থেকে ইশতেহার ঘোষণা করা হয়। জামাত ইসলামী আসলে সব সময় তার কিছু স্থায়ী কর্মসূচি আছে, এগুলো সারা বছর আমরা প্র্যাকটিস করে থাকি। এগুলোর মাধ্যমেই মোটামুটি দেশের জনগণের যেন উন্নতি হয় সেগুলোর জন্য আমরা চিন্তা করি। আমাদের জাতীয় সমস্যাগুলো কি সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। আমি মনে করি আমাদের দেশের অপার সম্ভাবনাময় একটা দেশ, যদিও বা পৃথিবীর মানচিত্রে খুবই ক্ষুদ্র একটি দেশ আমাদের দেশ, কিন্তু অপার সম্ভাবনাময় এই দেশ। আমার দেশের মাটি এত উর্বর, একটা পেঁপে খেয়ে আপনি ফেলে দিলেন, আপনার অজান্তে সেখান থেকে ওই বিচি থেকে একটা গাছ হবে, ফল দিবে, কোনো পরিচর্যা ছাড়াই। প্রকৃতি এভাবেই আমাদেরকে আসলে অবদান রাখছে আমাদের বিভিন্ন ব্যাগ। তো আসলে আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের আসলে দুর্নীতি। সমাজের রন্ধ্রে রন্ধ্রে
আমাদের দুর্নীতি একেবারেই ডালফালা গজিয়ে ফেলেছে। এই দুর্নীতি থেকে যদি আমরা বের হতে না পারি, আসলে কোনো ইশতেহার অথবা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি কিছুই কাজে আসবে না। তো এই জন্য আমাদের কথা হলো যে আমরা যে মৌলিক যে জাতীয় সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এই জন্যেই আসলে সংস্কারের কথাগুলো এসেছিল, যে সংস্কারের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই, পুরনো বাংলাদেশ নয়, পুরনো বন্দোবস্তির যেই বাংলাদেশ সেটা নয়, আমরা দেখতে চাই একটি নতুন বাংলাদেশ। এই কারণে জামাত ইসলামের এই কর্মসূচি আজকে আধুনিক আমাদের যুব সমাজের মধ্যে যে একটা ব্যাপক সাড়া জেগেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি যে আগামীর ভবিষ্যৎ যেটা, আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, এটা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে আমাদের, আসলে নির্বাচনটা কতটুকু সুস্থ হবে। যদি একটা সুস্থ নির্বাচন হয়, তাহলেই যেই দলে ক্ষমতায় আসুক, আমার মনে হয় আমরা সকলেই মিলে, এই জন্য আমাদের আমির জামাত এটা বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করব। এখানে জামাত যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, আমার ভাই মঞ্জুরুল আলমের দলকে আসলে এই বাহিরে রাখবে না। ওনাদেরকে নিয়ে সবাই একসাথে যদি আমরা 5টা বছর আমাদের দেশটাকে সঠিক পথে আমরা উঠাই দিতে পারি, তাহলে এই ট্রেন যুগের পর যুগ চলবে ইনশাল্লাহ। এই জাতির ভাগ্য পরিবর্তন হবে, এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। আপনার আলোচনায় যেটি উঠে আসলো, জামায়াত মনে করে ইশতেহার অঙ্গীকার সেটি যেমন জরুরি, এর পাশাপাশি যে বিদ্যমান সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। এবার একটু গণভোট প্রসঙ্গে আসি। আমার সাথে আছেন এনসিপি নেতা আশরাফুল হক টিপু। গণভোট নিয়ে আপনাদের অবস্থান কি, এবং গণভোটের কোন বিষয়গুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ সত্যিকার অর্থেই উপকৃত হবে বলে মনে করেন? আপনারা জানেন বাংলাদেশে প্রায় 51টি রাজনৈতিক দল, নিবন্ধিত দল থাকলেও হাতে গোনা 2-1টি দল হচ্ছে গণভোট নিয়ে প্রচার প্রচারণা করছে। তার মধ্যে অন্যতম বা সবচেয়ে বেশি বা ভালোভাবে প্রচার প্রচারণা করছে হচ্ছে এনসিপি। এনসিপি থেকে 270টা আসন থেকে হচ্ছে অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি এই বাংলাদেশটা পরিবর্তন হোক, এবং এই বাংলাদেশটা পরিবর্তন করতে হলে গণভোট অবশ্যই হাকে জয়যুক্ত করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ মনে করছেন যে গণভোটে জয়যুক্ত হলে, গণভোটে যদি হা জয়যুক্ত হয়, তাহলে হয়তো বা কোনো একটি দল বা একটি গোষ্ঠী উপকার পাবে। আসলে আমরা যদি 48টা মানদণ্ড দেখি, সেখানে আমার মনে হয় না একটি মানদণ্ড খুঁজে পাওয়া যাবে যেখানে গণভোটে যদি হা জয়যুক্ত হয় শুধুমাত্র কোনো নির্দিষ্ট দল উপকৃত হবে। আমি দুই একটা মানদণ্ড বলি আপনাকে, যেটা হচ্ছে সর্বপ্রথম, বা আমি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করি, যে স্বৈরাচার, নতুন করে স্বৈরাচার যাতে সৃষ্টি না হয়। আমরা দেখেছি একটি দল যখন 10 বছর 15 বছর পর্যন্ত তারা বিনা ভোটে বা ক্ষমতায় থেকে যায়, সে অটোমেটিক স্বৈরাচারে রূপান্তরিত হয়। তো এই গণভোটের সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে কোনো সরকার 2বারের বেশি সরকার ক্ষমতায় থাকতে পারবে না। সেটা শুধুমাত্র যে এটা সম্ভবত সরকার না, যে একজন ব্যক্তি সরকার প্রধান 2বার থাকতে পারবেন না। এবং এছাড়াও আমরা দেখছি যে বিভিন্ন কমিশন, যে কমিশনগুলো আছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে সবগুলো কমিশনে আমরা দেখি যে সরকারি পক্ষপাতিত্ব করা হয়, বা সরকারিভাবে তাদেরকে বিভিন্নভাবে প্রয়োগ করে সরকারি যে কর্মকর্তা কর্মচারীদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হয়। আমরা গণভোটের মাধ্যমে যদি এটা হাকে যুক্ত করতে পারি, একটি স্বাধীন নির্বাচন কমিশন সহ বিভিন্ন কমিশন আমরা স্বাধীনভাবে, সব মিলিয়ে এনসিপির অবস্থান হায়ের পক্ষে। গণভোট বিষয়ে বিএনপির অবস্থান কি, আপনার কি বক্তব্য? যে আমাদের চেয়ারম্যান হার পক্ষে বলেছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার চেয়ারম্যানের সাথে একমত পোষণ করে বলতে চাই যে হা জয়যুক্ত হলো আমাদের তেমন কোনো সুবিধা হবে না, না জয়যুক্ত হলো আমাদের তেমন কোনো অসুবিধা হবে না। কারণটা কি, আমরা যে পয়েন্টের উপর নোট অফ ডিসেন্ট দিয়েছি ওগুলোর মধ্যে আমরা এখনো এই অবস্থায় আছি। আমরা যেমন আপনার যে সরকার ক্ষমতায় গেলে, সে আপনার বিএনপি ক্ষমতায় গেল, তাহলে একটা কমিটি হলো, কমিটির মধ্যে 5জনের মধ্যে 3জন বিরোধী দল, 2জন সরকারি দল। তো জনগণ কি ভোট দিয়ে বিএনপিকে বা জামাত ইসলামকে ক্ষমতায় পাঠালো? 3জন বিরোধী দল জন্য এখানে মেজরিটি, তো মেজরিটি শুড বি গ্রান্টেড। তো হচ্ছে না, আপনার 2জন তো সরকারি দল। তো সরকারি দল তার নিজস্ব কিছু চিন্তা চেতনা আছে, চিন্তা ভাবনা আছে, ওই পরিপ্রেক্ষিতে তো দেশ পরিচালনা করবে। তারপর ওখানে আরেকটা বিষয় আছে, যে আমার ভাই বলল যে 2বারের বেশি, আমরা তো ওইটাতে একমত পোষণ করছি। আমরা
সংসদের ডেপুটি স্পিকার, ওটা তো বিএনপি মেনে নিয়ে যায়। যেগুলা কিন্তু বর্তমান প্রচলিত আপনার এই আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, ওগুলোর জন্য আমরা নোট দিয়েছি। পরবর্তীতে নির্বাচন পরে হয়তো এটা নিয়ে আমরা আলোচনা করব, কথাবার্তা হবে, আরো অনেক কিছু তো পরে রয়েছে সামনে। তাই দেশটাকে যে ভঙ্গুর যেভাবে ভেঙে পড়েছে আমাদের রন্ধ্রে রন্ধ্রে, এগুলো তো আবার সব মিলিয়ে রাজনৈতিক আলাপ আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে সেটি সমঝোতার বাস্তবায়ন হবে। ভিত্তিতে এবারে যেতে একটু জামায়াত নেতা প্রফেসর মোহাম্মদ নুরুন নবী, গণভোট বিষয়ে আপনাদের অবস্থান। আসলে গণভোটের বিষয়ে তো জামাত ইসলামীর অবস্থান স্পষ্ট, প্রথম থেকে স্পষ্ট। এই গণভোট এটা আসলে শুধু একটি ভোট নয়, হানা ভোট না। এই গণভোটের সাথে আমার মনে হয় আগামীর বাংলাদেশ বিনির্মাণের যেই স্বপ্ন, সেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। 24-এর যেই আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ব্যানারে, যে আমাদের সমাজে যে বৈষম্যগুলো আছে সেগুলো দূর করার জন্য, আসলে এই বৈষম্য বিরোধী বা বৈষম্যহীনতা এগুলো যদি দূর করা না যায় তাহলে কোনো কিছুই হবে না। এই জন্যেই সংস্কার কমিশন গঠিত হয়েছিল। এগুলো আমরা চেয়েছিলাম যে আসলে নির্বাচনের আগেই সংস্কারটা হয়ে যাবে এবং গণভোটটা জাতীয় নির্বাচনের আগে হবে। তাহলেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, ওনার জীবদ্দশায় 2বার গণভোট হয়েছে এবং প্রত্যেকবারে গণভোট কিন্তু আলাদাভাবে হয়েছে। গণভোটের পরেই জাতীয় পরিষদের নির্বাচনটা হয়েছে। তো আমরা সেটাই চেয়েছিলাম। তো আসলে গণভোট এটা জাতির আমার মনে হয় প্রত্যাশার একটি জায়গা। গণভোটে যদি আমার ভাই বলেছেন মঞ্জুর আলম সাহেব, এটা যদি হাঁ জিতে তাও তেমন কোনো সুবিধা হবে না, না হলে জিতলেও তেমন অসুবিধা হবে না। আমি কিন্তু এটার সাথে পুরোপুরি একমত হতে পারছি না যে আসলে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে সেটা হাঁ ভোট যদি জিতে এটার উপরে অনেকটা নির্ভর করবে। সব মিলিয়ে যদি আমরা এক কথাই বলতে যাই, গণভোটের মাধ্যমে বাংলাদেশের জয় হোক, সেটি সব থেকে জরুরি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা খুব দ্রুত শেষ প্রশ্ন করে আমরা আজকে অনুষ্ঠানের ইতি টানবো। এনসিপির কাছে জানতে চাও, এবারে নির্বাচনে ফলাফলের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী এবং কেমন সংসদ দেখতে চান? আমরা জোটগতভাবে 30টা আসন হচ্ছে আমরা নির্বাচন করছি। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা আসনেই হচ্ছে আমাদের জামাত সহ অন্যান্য যারা সহযোদ্ধারা আছেন, সহ রাজনৈতিক দলগুলো আছেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন বা আমরাও করছি। তো আমরা যদি নির্বাচন সুষ্ঠু হয় আমরা আশা করছি আমাদের এনসিপির থেকে যে 30টা আসন দেওয়া হয়েছে সেখান থেকে আমরা 20 থেকে 25টা আসন জয়যুক্ত হতে পারবো ইনশাল্লাহ। এবং সংসদ গঠন হওয়ার একটা কথা বললেন, আমি এটা হচ্ছে জামাতের সাথে একমত, বা যেটা তারা চায়, এনসিপিও সেই মূল্যবোধে বিশ্বাসী যে এমন একটা সরকার গঠিত হোক যেখানে শুধুমাত্র যারা নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছে তাদেরকে না, যারা বিরোধী দলও থাকতেছে, এবং সংসদ সদস্যদের বাইরেও আমাদের তো অনেক ধরনের বুদ্ধিজীবীরা থাকে, ডাক্তার থাকে, তাদেরকে নিয়েও হচ্ছে আমাদের এই সংসদটা গঠিত হোক। তাহলে হচ্ছে বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র গঠন হবে। চমৎকার পরামর্শ। এবারে বিএনপি নেতা মঞ্জুরুল আলমের কাছে জানতে চাও, নির্বাচনের ফলাফল নিয়ে আপনারা কতটুকু আশাবাদী এবং একটি কার্যকর সংসদের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার কি আহ্বান? ইনশাল্লাহ আমরা আপনার যদি আল্লাহ সহায় থাকে আর স্থূল বা সূক্ষ্ম কারচুপির দিকে কোনো পক্ষই যদি না যায়, জনগণের মতামত বুঝি প্রতিফলিত হয়, আলহামদুলিল্লাহ আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব, যেটা নির্বাচনী মাঠে আমরা দেখতে পাচ্ছি। একটি কার্যকর সংসদ পাওয়ার জন্য আমরা সব সময় প্রাণবন্ত একটা সংসদ চাই। এটা বিগত দিনও চেয়েছিলাম এবং আগামীতেও যারা আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে, তাদের নিয়ে আমরা একটা প্রাণবন্ত সংসদ চাই। এবং যে আগামী দিনে যারা আপনার নির্বাচিত হয়ে আসবে প্রত্যেক দলকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সাথে যে আগামী রাষ্ট্র গঠনে আমরা সবাই একসাথে কাজ করব, এই আশার প্রত্যাশা অন্তত আমি আমার দলের পক্ষ থেকে দিতে পারি। অনেক ধন্যবাদ। এবারে সর্বশেষ জামায়াত নেতা প্রফেসর মোহাম্মদ নুরুন নবী, এবারে নির্বাচনের ফলাফল নিয়ে আপনাদের কি প্রত্যাশা, সেই সাথে আগামী সংসদ নিয়ে কি ভাবনা? আসলে নির্বাচনের ফলাফল নিয়ে প্রত্যাশার কথা যেহেতু আপনি বলছেন, জনগণ যদি ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, আমরা বর্তমানে যে অবস্থাটা দেখছি, দেশি বিদেশি বিভিন্ন জরিপের যে ফলাফলগুলো আমাদের সামনে আসছে, এটাতেই
আমরা 11 দলীয় জোট এই নির্বাচনে বিজয়ী এবং সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে আমরা শতভাগ আশাবাদী। এবং আগামীর সংসদ, এক কথা যদি আমরা বলতে চাই, আসলে ক্ষমতার ভারসাম্য শুধু ক্ষমতাটা গণভবন অথবা বঙ্গভবনে সীমাবদ্ধ থাকবে না, ক্ষমতার উৎস হবে আপনার পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে দেশ কীভাবে চলবে সেটাই নির্ধারিত হোক। একটা কার্যকর জাতির প্রত্যাশার পূরণের জন্য একটি যেন মাইল ফলক হিসাবে আমরা সংসদটাকে দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজনৈতিক আলাপ আলোচনা চলছিল, তর্ক চলছিল, এবং এই আলাপের আসলে শেষ নেই। যত বেশি প্রশ্ন করি তত বেশি উত্তর, তবুও থামতে হয়। আজকে আমরা এখানেই বিদায় নিব। আজকে আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছিলেন এনসিপি নেতা আশরাফুল হক টিপু এবং বিএনপি নেতা মঞ্জুরুল আলম এবং জামায়াত নেতা প্রফেসর মোহাম্মদ নুরনবী। তাদের আলোচনার মাধ্যমে আমরা যেটি জানলাম, আগামী নির্বাচনে তাদের প্রথম প্রত্যাশা হলো সুষ্ঠু কারচুপিমুক্ত একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে গঠিত হবে আমাদের জাতীয় সংসদ। সেই সাথে গণভোট বিষয়ে একটি রায় আসবে। তাদের প্রত্যাশায় প্রত্যেকে নিজেদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিতে চেয়েছেন যে নির্বাচিত হলে তারা কি করতে চান। সেই সাথে একটি কার্যকর সংসদ গঠন করবার জন্য প্রত্যেক রাজনৈতিক দলের সহাবস্থানের কথা তারা বলেছেন। সেই সাথে নির্বাচনে যে প্রচারণা, সেখানে শব্দচয়ন এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কথা বলছেন। সব মিলিয়ে সবারই একটা জায়গায় সবাই একমত যে বাংলাদেশকে সমৃদ্ধভাবে গড়তে হবে। পরিশেষে বলতে চাই, শীতের যে নিদ্রা সেটা ভেঙে আমরা বসন্তের আলোর দিকে যাচ্ছি। এই বসন্ত শুধু পঞ্জিকার পাতায় নয়, বাংলাদেশও নিয়ে আসবে সত্যিকারের সুদিন। আসছে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল হোক। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আমরা বাংলাদেশকে জয়ী করব, সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।